সূরা ফিল হিস্ট্রিক্যালি কোথাও লেখা নেই। আব্রাহার যে ঘটনাটা, ইয়েমেন থেকে মক্কায় এসে কাবা ঘুরিয়ে দেওয়ার চেষ্টাটা বা পাখির ঝাঁকের যে বিষয়টা, হ্যাঁ। এগুলো কিন্তু হিস্ট্রিক্যালি নট প্রুভেন। ইহুদি জাতি ইতিহাস বইটা মসজিদে রাখা ছিল, তো একজন বইটা পড়ছে, আরেকজন এসে তখন যাচ করা শুরু করলো, এটা কি বই পড়ছে, মসজিদে বই কিভাবে ঢুকলো, এরকম এরকম ব্যাপার। মানে তারা বইটা পড়ার আগেই বইটাকে জাজিং বাই ইটস কভার। মানুষজন একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিকেই একমাত্র সোর্স মনে করে, তখন আবার সমস্যা। ওই যে আমি বললাম যে প্রত্যেকটা ঘটনা এই সাইড ওই সাইড লাগবে। ইহুদি জাতির ইতিহাস, ইসরায়েলের উত্থান পতন, মক্কা মদিনা, জেরুজালেম, এই যে বইগুলো আনতেছেন বা এই এখন যেটা আনলেন আফটার কারবালা, এইগুলো এমন এমন কিছু স্পর্শকাতর ঘটনা। সুনি ন্যারেটিভগুলো আবার খুব কাঠখোট্টা ভাবে লেখা হয়ে থাকে, লাইক কোনো আবেগের ছোঁয়া কম থাকে। যেমন আমি যদি ইবনে কাসিরের কথা বলি কিংবা তাবারির কথা বলি ইতিহাস। লেখালেখি তো আপনি দীর্ঘদিন যাবত করতেছেন, এইটার জন্য আপনার সব থেকে বড় ত্যাগ কি? আমরা বলি না যে কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়, আপনি কি আসলে কিছু ছেড়েছেন? আসসালামু আলাইকুম, আমি এনামুল হাসান। রকমারি লেখক আছেন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন ইসলামী ইতিহাস ভিত্তিক লেখালেখির অন্যতম জনপ্রিয় নাম লেখক আব্দুল্লাহ ইবনে মাহমুদ। পাঠক, চলুন আজকের গল্প শুরু করি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার সম্পর্কে সংক্ষেপে শুনতে চাই, জানতে চাই আপনার শৈশব, আপনার বেড়ে ওঠা, আপনার পড়াশোনা, এখান থেকে ধর্মতত্ত্ব, ইতিহাস, এগুলোতে লেখালেখির যে জার্নি, পুরো জার্নিটা আমাদেরকে যদি একটু সংক্ষেপে বলুন। আমি জন্মের ঠিক পরপরই আমার বাবার চাকরি সূত্রে ইউএই চলে যাই, দুবাইতে বড় ভাই, মোটামুটি 6 বছর পর্যন্ত। সো ওখানে আমার একদম শুরুর যেই পড়াশোনায় হাতে করি যেটাকে বলে, সেটা ওখানেই হয়। ওখানে দুইটা প্লে নার্সারি টাইপের গবেষণা ছিল, ওগুলো দুইটা ক্লাস করা হয় এই পর্যন্ত। পড়ার পরে এরপরে আমার বাবার যে চাকরি সূত্রে আবার যখন বাংলাদেশে চলে আসে, তখন আমরা ফুল আমেরিকান শিফটেড হয়ে যাই। সো এরপরে নরসিংদীতে তো পড়াশোনা কলেজ স্টেশন, ওখানে ক্যাম্পাস লাইফে আমার হয়ে ওঠা ক্লাস 7 পর্যন্ত সরকারি স্কুলে। এরপরে এগেইন বাবার চাকরি সূত্রে ঢাকাতে শিফট হয়ে যাওয়া। ঢাকাতে শিফট হওয়ার পরে আমি আসলে বেশ কয়েকটা জায়গায় ভর্তি পরীক্ষা দিলাম স্কুলে। সো তখন একটা মাথার মধ্যে ধারণা ছিল এরকম যে আমি তো মফস্বল লাইফ থেকে উঠে আসলাম, ওখানে স্কুলের পড়ালেখা আর ঢাকার স্কুলের পড়ালেখার মধ্যে নিশ্চয়ই আকাশ পাতাল পার্থক্য আছে, আমি কি আদৌ মানে অ্যাডাপ্ট করতে পারবো কিনা এক্স্যাক্টলি। তো দেখি, চেষ্টা করলাম। আমাকে ভর্তি পরীক্ষা দেওয়া হলো তিনটে জায়গাতে আমার যদি মনে পড়ে। একটা হচ্ছে মণিপুর হাই স্কুল, সেন্ট জোসেফ, একটা গভর্নমেন্ট বয়েজ, ঠিক আছে, এই তিনটাতে পরীক্ষা দিলাম। সো তখন টেনশন ছিলাম যে কি হবে রেজাল্ট। সো দেখা গেল টার্ন আউট যে তিনটাতেই হয়ে গেল। তো আমাদের টার্গেট ছিল মিরপুরের দিকে থাকা, তো ওখানে মণিপুর ছিল, বেশ ভালো নাম করা তখন। এখনো হ্যাঁ, আমি এখন রেজাল্ট জানি না, বাট তখন অ্যাটলিস্ট অনেক নাম করেছি। তো মণিপুর হাই স্কুলে ভর্তি হয়ে গেলাম। দেন একদম নতুন ভর্তি হওয়া স্টুডেন্ট হিসেবে একদম পিছনের রোল থেকে শুরু করে ধীরে ধীরে সামনে আসা। এরপর এসএসসি দিলাম মণিপুর থেকে, ভালো হলো রেজাল্ট। এরপরে আমার মনে আছে যে ভালো কলেজ বলতে 15টি চান্স তো বলা যাচ্ছে না আগে থেকে। তো মিরপুরে হারমান মেনের একটা কলেজ আছে, বেশ এটা নাম করা। তো ওখানে আমার মোটামুটি হয়ে গেল। আচ্ছা। তো বলা আছে যে যদি আমার ইচ্ছা নর্ডন কলেজে পড়া, নর্ডনে যদি হয়ে যায় তাহলে নর্ডন চলে যাব, আদারওয়াইজ মানে পড়াশোনা করবো। কিন্তু এটা তো আমার বলতে হবে, আনঅফিসিয়ালি অ্যাটলিস্ট জানানো দরকার। আমি কি আমার সিটে রাখেন যতক্ষণ পর্যন্ত আমি একটু আসি থাকি। তো দে আর ভেরি নাইস, তারা ওকে করছিল জিনিসটা। তো নটরডেমে ভর্তি পরীক্ষা হলো, অ্যান্ড আমরা আসলে জানতাম না যে ভর্তি পরীক্ষা হবে, এরকম কোনো প্রিপারেশন কারো ছিল না আমাদের যে ব্যাচটা আর কি। সো ওই ব্যাচ থেকে প্রথম লিখিত পরীক্ষা শুরু হয়, এবং এটা হচ্ছে সারপ্রাইজ। আমরা গেলাম, মেবি ভাইভা হবে সামথিং লাইক দ্যাট, কিন্তু গিয়ে দেখি সবাইকে রুমে ঢুকায় পরীক্ষা প্রশ্ন দিয়ে দিল, রিটেন পরীক্ষা। আর এখন আজকের মতো আর কি। হ্যাঁ, জানতাম না প্রশ্নগুলো হবে। সো প্রশ্নগুলো খুব একটা কঠিন কিছু ছিল না, সহজ ছিল। সো আমার কাছে কিছু সহজ মনে হয়েছে। সো আমি পরীক্ষা দিলাম, তারপরে আবার ভাইভা হইলো, এগুলো সে হইলো। এখন এত মানুষ পরীক্ষা দিল,
একজন আমার মনে আছে যে ফর্ম তোলার লাইনটা একদম এখান নরেন্দ্র রাস্তার অপোজিট এখানে যে বসে আছেন রাস্তার অপোজিট এখান থেকে শুরু করে শাপলা চত্বর ক্রস করে আচ্ছা আচ্ছা লাইন চলে যেত। সে এত মানুষের মধ্যে আমি কিভাবে ঢুকবো উইদিন আই ডিডন্ট নো। তো পরে যাই হোক আল্লাহর রহমতে একদিন সকাল সকাল তখন পেপারে আমি জানি না এখনো কিভাবে দেয়, বাট তখন পেপারে রেজাল্ট আউট হতো। সো পেপার খুঁজে বের করে আনা হলো ওই দিন। আপনার নাম তো থাকতেই হবে। যাই হোক আমার রোলটা ছিল, আইডিটা ছিল, আলহামদুলিল্লাহ সব হয়ে গেল। সো নর্ডেনে ভর্তি হলাম। দ্যাট ওয়াজ এই কলেজ লাইফটা শুরু। সো এই কলেজ লাইফে বেসিক্যালি আমি একটা আগ্রহ পেতে শুরু করি রিগার্ডিং ইতিহাস। ধর্ম থিওলজিক্যাল হিস্ট্রি হুম, বলেন, হুম, হুম। ইতিহাস যে কোনো হিস্ট্রি বলেন, এই জিনিসটা সম্পর্কে। আমি ছিলাম গ্রুপ 3-তে। তো আমাদের যে ক্লাসরুমটা অতটা যদি মিশনারি কলেজ, বাট স্টিল ওখানে আসলে কখনো আমার ফিল হয় না যেটা আসলে কোনো হুম। মিশনারি কোনো অ্যাক্টিভিটি যেখানে আমাদের উপর আদৌ কোনো ইন্সপায়ার করছে বলে এরকম কিছুই মনে হয়নি। নিচে নামাজের জায়গা ছিল, সবই ছিল, সো নাথিং স্পেশাল। আমার যেই ক্লাসরুমটা ছিল ঠিক তার কাছেই হচ্ছে লাইব্রেরিটা, নটরডেমের লাইব্রেরিটা। সো আমার যেটা হতো যে কোনো গ্যাপে আমি লাইব্রেরিতে বসে থাকতাম। দ্যাট ওয়াজ মাই অনলি এক্সট্রা কারিকুলার সিলেবাসের বাইরে জিনিসটা। আচ্ছা আচ্ছা এবং কোনো ক্লাব বা এরকম কোনো কিছুতে নটরডেমে জয়েন করি নাই। সো লাইব্রেরিতে পড়তাম এবং নটরডেমের লাইব্রেরি ভেরি রিচ একটা কালেকশন ছিল। সো দেখা যেত যে আমি সবই পড়ে ফেলতাম অলমোস্ট। তখন কি এই যে ইতিহাস ভিত্তিক হ্যাঁ, বইগুলোতেই আপনার আমি আগ্রহ ছিল? হ্যাঁ, মানে আমার মনে আছে পড়তেন যে কোনগুলো? আমার ধর্মীয় ইতিহাস না হলে আমার মনে আছে যেমন দ্য লাস্ট মুঘল বা এরকম কোনো জিনিস আমি আচ্ছা তখন আচ্ছা হিস্ট্রি মেইনলি, নট যে অলওয়েজ রিলিজিয়াস হিস্ট্রি হতে পারে না। হুম, তো আমার ছোটবেলা থেকেই দেখা যেত যে আ আ সমাজ বইটা অনেকে বলতো যে বোরিং লাগে অর সামথিং। কিন্তু আমার ইতিহাস পার্টটুকু আমার খুবই ভালো লাগতো। আমার পড়লে মনে থাকতো জিনিসগুলো। হুম, এই হুম, সাল, ওই সাল, এই যে সেই ১২০৪ খ্রিস্টাব্দে নদিয়া, হুম, লক্ষণ হুম, সেন, ইত্যাদি মোহাম্মদ বখতিয়ার খলজি, সতেরোশো সৈন্য, এইসব জিনিসপাতি হ্যাঁ মনে থাকছে সবকিছু। সো এই জিনিসগুলো আমার ভালো লাগতো দেখে আমি পরবর্তীতে যেকোনো হিস্ট্রি বই বলেন সামনে পেলেই যদি আমার এটলিস্ট অ্যালাইন হয় তাহলে আমি পড়তাম। আমাদের আসলে আজকে পয়েন্ট এইটাই আমরা জানতে চাচ্ছি আপনার মধ্যে এই আগ্রহটা তৈরি হলো কোত্থেকে? ফ্যামিলি নাকি আপনি না, টেক্সট বুক শৈশবের থেকে আমার ওটা পড়তে ভালো লাগতো। আচ্ছা আচ্ছা সো ওইটা আমার যে ভালো লাগতো সেটা আমি আসলে পরবর্তীতে আউট বই, ইতিহাসের ১ম আউট বই জিনিসগুলো হুম, যেটাকে হুম, বলে, এই জিনিসটা আমি আসলে লাইব্রেরি থেকে ফার্স্ট বলতে শুরু করেছি। আচ্ছা বুঝছি দিস ইজ পসিবল। তো এর আগে আমি আসলে এরকম করে ইতিহাসের বই কখনো আর টেক্সট বই বাইরে পড়ি নাই। তো ওখানে আমার ১ম এই যে আগ্রহটা, মানে আমি বুঝলাম যে এখানে এইভাবে মেটানো যায় এক্সট্রা বই পড়ে। তারপরে আমার তখনই মনে হয় 2nd ইয়ারে পড়ি যখন কলেজে। তখন আমার মোটামুটি একটা আগ্রহ তৈরি হলো যে থিওলজিক্যাল হিস্ট্রি হুম, বিষয়ে। তখন সবচেয়ে আম তখন বইমেলাতেও প্রতি বছর যেতাম। তখন একটা স্টল থাকে, বাংলাদেশ বাইবেল সোসাইটির একটা হুম, স্টল হুম, থাকে। হ্যাঁ? তুলনামূলক ধর্মতত্ত্ব তখন একটা বেশ হট টপিক। আচ্ছা তখন মনে হয় বিভিন্ন প্রোগ্রাম টিভিতে চলতো ওই সময়। তখন থেকেই এই কম্পারেটিভ রিলিজিয়ন জিনিসটা মানুষের বেশ আগ্রহ আছে। আমিও তখন বেশ হুম, আগ্রহ নিয়ে পড়া শুরু করলাম জিনিসগুলোতে। হুম, তো বইমেলায় যখন আমরা যেতাম, তো ওখানে গিয়ে এই যে স্টলটার কথা বললাম বাইবেল সোসাইটি, ওখানে আমি দেখলাম একটা বই। নাম হচ্ছে হিব্রু ভাষা শিক্ষা। আচ্ছা তো আমি বললাম যে ভেরি ইন্টারেস্টিং। আমি ফুটপাতে তো আ এই হিন্দি ভাষা, অমুক ভাষা, ইংরেজি ভাষা এগুলো তো সবসময় দেখি। কিন্তু হিব্রু ভাষা শিক্ষা তো প্রশ্নই আসলে কোনদিন আচ্ছা দেখার। হুম, হুম, তো ওই বইটা আমি নিলাম। বইটা কিনলাম। অ্যান্ড আমি খুব ইজিলি রিয়ালাইজ করলাম যে আরবি আর হিব্রু ইজ লাইক অলমোস্ট সেম। আচ্ছা কাছাকাছি। জাস্ট হুম, হরফগুলো দেখতে ডিফারেন্ট, অক্ষরগুলো ডিফারেন্ট। হুম, বাট আমি যদি যে আরবি পারে সে যদি একটু টাইম দেয়, জাস্ট অক্ষরগুলো চেনা শুরু করে, তাহলে তার কাছে হিব্রু পড়াটা খুব কঠিন কঠিন কিছু হবে কিছু না। না আচ্ছা সো আমি দেখলাম যে বইটাও খুব ভালো করে লেখা ছিল। এই বিষয়ে কোনো রকমের সন্দেহ নাই। তো আমি দেখলাম যে আমি এখন পড়তে পারতেছি স্ট্রেঞ্জলি। তো তখন আমি কিছু ওই যে নীলক্ষেতে বা এই জায়গায় এরকম বাইবেল বা এই জিনিসগুলো পাওয়া যায়। হুম, তো আমি কোরআন, বাইবেল বা এরকম যত রিলিজিয়াস টেক্সট বুকগুলো আছে, এই সোর্স বুকগুলো আমি কেনা শুরু করলাম। আচ্ছা অন্য ধরনের যুগ। এবং আ যখন আমি বাইবেলের বিভিন্ন নামগুলো পড়া শুরু করলাম, হুম, হুম, ধরেন ব্যাক স্টোরিতে আমরা তাওরাত, জাবর, ইনজিল যেগুলো আমরা বলি, যেগুলো আমরা আরবি নামগুলোর সাথে আমরা পরিচিত কোরআন শরীফে। সেই নামগুলো তো আসলে আমি বাইবেলে ওভাবে সেম টু সেম পাচ্ছি না। হুম, কারণ অনুবাদ হয়ে আসছে।
তো আমি যখন রিয়ালাইজ করলাম যে হিব্রুটা যেটা আমি পড়তে পারি, সো হাউ অ্যাবাউট আই অ্যাকচুয়ালি হিব্রু সোর্স থেকে রিডিংটা পড়ি। আমি অর্থ হয়তো বুঝবো না, আমি উচ্চারণ তো করতে পারবো। সো আমি যখন রিডিং পড়া শুরু করলাম, তখন দেখি আরে এ তো দেখি আরবি নামগুলোর মতোই লাগে, সেম, অলমোস্ট সেম। সো যে নামগুলো আসলে ইংরেজিতে, ল্যাটিনে, গ্রিকে অন্য হয়ে চলে গেছে, সেটা কিন্তু হিব্রু থেকে আরবিতে খুব কম চেঞ্জ হয়। যে কারণে তখন আমি বুঝতে পারলাম যে এই নামগুলোর অ্যাকচুয়াল উচ্চারণ আসলে এরকম ছিল, এই নামগুলো এরকম ছিল। তখন আমি রিলেট করাটা শুরু করলাম। ইজি তো এই জিনিসটা আমার খুবই আগ্রহ জায়গা নিয়ে মনে হলো। মানে তখন থেকে আমি আসলে এই বেশ ডিটেলে এই টপিকগুলো এক্সপ্লোর করা শুরু করি। সো আমি খুব ইজিলি মানে দ্রুতই মোটামুটি বাইবেলটা শেষ করি। আগে পড়া ছিল এটাই ওই কলেজ লাইফে। কলেজ লাইফ, এটা আমার কলেজ লাইফে আচ্ছা, পড়া আচ্ছা, ছিল। তারপর এই দুইটা কাভার হয়ে যায়, সবকিছু মোটামুটি কাভার হয়ে যায়। সেমেটিক ধর্ম যেটাকে বলা হয়, ইহুদি, খ্রিস্টান, ইসলাম, এই তিনটা ধর্মের সোর্স বুকগুলো তখন পড়া হয়ে গেল। এবং তখনই আমি আসলে আবিষ্কার করি যে কোরআনে যেসব আয়াতে বলা আছে যে আমি পূর্ববর্তীদের বলে দিয়েছিলাম, এরকম কিছু লাইন আছে। সো এই লাইনগুলো আমরা সবসময় আগে মানে জাস্ট রিড অ্যালাউডই করে গেলাম, তিলাওয়াতই করলাম বা অর্থটাই পড়লাম, কিন্তু এটার যে একটা মর্মার্থটা, এটা আমার কাছে তখনই রিফ্লেক্ট হইলো যখন আমি রিয়েলাইজ করলাম যে আরে এই জিনিস আসলেই বাইবেলে পড়ছি, অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে, দিস ইজ দ্য সেম। হ্যাঁ, হইতে পারে যে চেঞ্জড হয়েছে বিভিন্ন সময়। আচ্ছা, মাঝখানে আপনার কথার মাঝখানেই বলি, সেটা হলো আপনি কি আগে কোরআন পড়লেন নাকি আগে বাইবেল শেষ করলেন? না, করোনা ব্যাপার। মানে কোরআন শেষ করে আপনি কলেজ কোরআন লাইফে তো আসলে আগেই পড়া আছে, এটা তো। হ্যাঁ, হ্যাঁ, না, কলেজ লাইফেই আপনি কোরআনটা পুরো পড়া শুরু করলেন নাকি আগে থেকেই টুকটাক ইট টুকটাক ডাজন্ট টেক দ্যাট লং। একদিনে বসে পুরো বাংলা কোরআন পড়ার কোনো বিষয় না, এটা ইজ ভেরি নর্মাল, ইজি থিং টু ডু। আমি মনে আছে 2 বছর দিন পুরোটা বাংলা অনুবাদ শেষ করে ফেললাম। আচ্ছা, আচ্ছা, ইটস নট আ গুড কোরআন শরীফ, একদম লাইক ছোট হ্যাঁ, কম্পেয়ার টু অন্যগুলো আর কি। না আমাদের তো পুরো লাইফেও একবার পড়া হয় না এরকম তো। না মানে যদি কেউ চায়, হ্যাঁ, হ্যাঁ, বুঝছি, এটা বুঝছি। পড়তে বেশি সময় লাগে না, এটা তো মানে কঠিন না আর কি। মানে শুনতে মনে হতে পারে পুরান কোরআন শরীফ পড়তে অনেক সময় লাগবে, না আসলে তেমন না। যেমন অনেক ছোট ছোট বুকলেট, মানে ছোট আকারের কোরআন শরীফ পাওয়া যায়, শুধু অনুবাদ আছে, এরকম আছে না। ওইরকম একটা বই নিয়ে আমি পুরোটা একদম ফার্স্ট টু লাস্ট পড়ে ফেললাম, আচ্ছা, জায়গায় আচ্ছা। জায়গায় দি রাইট লাইনগুলো মনে হচ্ছে না দিস ইজ সামথিং, আমি আবার ব্যাক করবো, রিফ্লেক্ট করবো নিউজটা, এইরকম কিছু দাঁড়ায় রাখতে আমার মনে আছে আমার। ইংলিশে আমি ইউসুফ আলীর একটা কোরআন শরীফ, এটা ফার্স্ট পড়লাম। আর বাংলাতে আমার ঠিক মনে নেই, মুজিবুর রহমান বা সামথিং, আচ্ছা, আচ্ছা। ভালো ছিল। তো ওটা ওটা পড়লাম আসলে রিভাইজ বেসিক্যালি। এর আগে তো আসলে লাইন বাই লাইন হয়তো ওই যে আছে না আরবির নিচে থাকতো তিলাওয়াতের জিনিসটা, ওরকম পড়তাম। কিন্তু অ্যাকচুয়ালি এক বছরে পুরাটা পড়া, এই জিনিসটা আসলে তখন প্রথম করি। এরপরে আমি ধরেন এই বাইবেলের বাংলা অনুবাদ বা ইংলিশ দুটি ছিল, ওগুলো পড়া শুরু করি। তখন আমি আসলে রিলেট করা শুরু করি, এইটার মানে ওটা, এটার মানে এটা। কিছু অনেকগুলো জিনিস আছে যেগুলো আমি রিয়েলাইজ করি, এবং আমি জানি যে দিস ইজ অনেকে আসলে রিয়েলাইজ করে যারা অ্যাকচুয়ালি দুটোই পড়া শেষ, আচ্ছা, কিন্তু ওরা কখনোই পাবলিকলি বলবে না। মানে কারণ এই এক্সপ্লেনেশন গুলা মানুষ অনেক ভাবে দেয় যারা শুধুমাত্র কোরআনটা পড়লো। কিন্তু অনেক জায়গায় যে বলা আছে যে আমি পূর্ববর্তীতে এই বলেছিলাম, সেই বলেছিলাম, এই কথাটা যদি কেউ রিলেট করে আগের স্ক্রিপচার গুলোর সাথে, তখন অনেক হিস্ট্রিক্যাল কন্টেক্সট চলে আসে। এক দুইটা না, এক্সাম্পল বলবো না কিছু। ওগুলা বললে আবার অনেকে অনেক অন্যভাবে মিস ইন্টারপ্রেট করে। আচ্ছা, যারা যে ক্লোজ কমিউনিটিতে আমরা যারা এগুলা স্টাডি করে, তাদের সাথে কথা বললেই তারা আবার ঠিকই জানে যে হ্যাঁ দিস ইজ। যেমন একটা উদাহরণ হচ্ছে, আমি এক্সপ্লেনেশনে যাব না, একটা উদাহরণ হচ্ছে কোরআন শরীফে উম্মি নামে একটা ওয়ার্ড আছে, উম্মি ওয়ার্ডটা আছে মানুষ ইসলামের পরিচয় দিতে গিয়ে, এই যে উম্মি কথাটা বলা আছে এখানে, আর নিরক্ষর যে বিষয়টা, এই আয়াতটা বলার সময় কিন্তু একই জায়গায় এটা বলা আছে যে তারা এই উম্মি নবীর কথা পূর্ববর্তী কিতাবে দেখতে পায়, এরকম একটা কথা বলা আছে। ইট ইজ অ্যাকচুয়ালি রিটেন, আসলেই বলা আছে। হ্যাঁ, আগে গুলাতে আমরা দেখতে পাই যে এরকম একটা উম্মি। আচ্ছা, মানে ওই সমস্যা হচ্ছে আমরা যে এক্সপ্লেনেশনটা আমরা জানি, ওখানে ওই এক্সপ্লেনেশনটা না। এবং ওই এক্সপ্লেনেশন আমরা সবাই জানি, কিন্তু যে এক্সপ্লেনেশনের কথা আমরা আগে পড়ে আসি, ওইটা অ্যাকচুয়ালি মিলে না। ঠিক আছে, মানে ওইখানে নেগেটিভলি বলা না, কোনো নাথিং ইজ নেগেটিভ, এখানে কোনো নেগেটিভই নেই। আচ্ছা, কিন্তু ওইটা একটা আলাদা এক্সপ্লেনেশন আছে, উইচ মেক্স সেন্স অ্যাজ ওয়েল। এখন কথা হচ্ছে যে ওই এক্সপ্লেনেশনটা নিয়ে কেউ কথা বলবে না, কারণ এটা আসলে মেইন স্ট্রিম না। কিন্তু যদি কেউ হিস্টোরিক্যাল কনটেক্সটে এই ১,৫০০ বছর আগে বা আরো আগের কনটেক্সটে চিন্তা করে, কারণ ওটা তো ইহুদিদের জন্য আসছিল, তাদের টার্মিনোলজিতে আসছিল। তুমি কথাটা বা ওদের একটা ওয়ার্ড আছে, মানে ট্রান্সলেটেড হিব্রু ওয়ার্ড আছে ওখানে।
ওইটার হিস্ট্রিক্যাল কন্টেক্সট যদি কেউ দেখে তখন আসলে এটা আরো অনেক বড় মানে খুব বেশি সেন্স মেক করবে আর কি এই জিনিসটা। সো এই জিনিসটা আমি যখন রিয়েলাইজ করলাম তখন আমি সবগুলার এই রেফারেন্সগুলো দেখতে শুরু করলাম, হিস্ট্রিক্যাল কন্টেক্সট কি। এবং আমি আরেকটা বিষয়ে খুবই গুরুত্ব দিই, সেটা হচ্ছে লোকাল কালেকটিভ মেমোরি। যেমন সুরাফিল হিস্ট্রিক্যালি কোথাও লেখা নেই। সুরাফিলের ঘটনাটা, আব্রাহার যে ঘটনাটা, ইয়েমেন থেকে মক্কায় এসে কাবা গুড়িয়ে দেওয়ার চেষ্টাটা, বা এই পাখির ঝাঁকের বিষয়টা, এগুলো কিন্তু হিস্ট্রিক্যালি নট প্রুভেন, মেইন স্ট্রিম হিস্ট্রি। কিন্তু রিলিজিয়াস হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি যদি আমরা বলি তাহলে এটা একটা মানে একদম কোনো এভিডেন্ট, বিকজ এটা কোরআনের একদম সূরা নাজিল হওয়া, সো এটা ডিনাই মুসলিম করবে না, সুযোগ নেই, মুসলিম ডিনাই করবে না। হ্যাঁ, কিন্তু আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ যেটাকে বলে, একাডেমিক হিস্ট্রি যেটাকে বলে, সেটাতে দেখলে আবার সমস্যা, বিকজ আমরা একটা কোনো হিস্ট্রিক্যাল ন্যারেটিভ পাচ্ছি না। কিন্তু আপনি যদি ওই সময় কোনো ওইখানকার ওই সময়ের স্টোন কার্ভিং গুলো দেখেন, পাথরে খোদাই, ওখানে আপনার ঠিকই দেখবেন যে আরবে মানুষজন হাতির ছবি কার্ভ করে রাখে। তারপরে দেখবেন কবিতা কার্ভ করে, ওই সময়ের কবিতা কার্ভ করা আছে, উইচ মিনস হাতি যেহেতু তারা কোনোদিন দেখে নাই, তাদের প্রথমবারে হাতি দর্শনটা ওদের কাছে এতই মেমোরেবল ছিল, তারা কার্ভ করে রেখে দেয়, খোদাই করে। ওয়ান থিং, এটা কোত্থেকে আসছে আমরা ওই এটা হিস্ট্রির বুকে নাই, কিন্তু ওটা তো ওখানকার মানুষ করে গেল, সংস্কৃতিতে আছে, বা এবং তারা তারপরে ধরেন কালেকটিভ মেমোরি বলতে কি বুঝে, ওইটা এতই বেশি তাদের মেমোরিতে ছাপ ফেলে, ইমপ্রিন্টেড হয়, যে তারা ওই বছরটাকে জিরো ধরে আর একটা সাল ক্রিয়েট করলো, মানে পঞ্জিকা সিস্টেম, ক্যালেন্ডার সিস্টেম শুরু করলো, জিরো, ইয়ার অফ এলিফ্যান্ট, ভাতিবর্ষ, এটাকে বলি কালেকটিভ মেমোরি। সো কালেকটিভ মেমোরি যেটাকে আমি বলি, এটা কিন্তু কোনো হিস্ট্রি বুকের মতো না, কিন্তু যখন একই জিনিস একজন বলা শুরু করে, ইট মেক্স যা রোড কথা কিছু না ঘটলো, এই জিনিসটা আমি মনে করি। সো যে কোনো ঘটনা যখন আমি এক্সপ্লেন করি, ধরেন আব্রাহার এই ঘটনাটা নিশ্চয়ই ইয়েমেনের একটা পার্সপেক্টিভ ছিল, সো আমি তখন ইয়েমেনের পার্সপেক্টিভ ঘাটা শুরু করলাম, যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন ওভার দেয়ার, আব্রাহাম মারা গেল কিভাবে। সো দ্যার ইজ নো অ্যাকচুয়াল, ধরেন 100% প্রুভেন রেকর্ড যে আব্রাহাম কিভাবে মারা গেল, লোকটা তো নাই হয়ে গেল, ইট ইজ ভেরি সাপোজ স্ট্রেঞ্জ। তো তার মানে এখানে আমি এই মিসিং লিঙ্কগুলা যদি আমরা মেলানোর চেষ্টা করি, এই কাজটা তখন মিলে যায় যদি আপনি এই কালেকটিভ মেমোরিগুলো বসানো শুরু করেন, যে এখানে কিছু একটা হয়েছিল যেটা কোনো একটা কারণে মানে ডকুমেন্টেড হয় নাই। যেমন অনেক সময় আছে, যেমন ফারাওদের ইয়েতে দেখা যায় ফারাও তুতানখামেনের কোনো ডকুমেন্ট ছিল না, কারণ কোনো একটা কারণে পরবর্তী যে ফারাও হয় তারা হয়তো বা আগের জিনিসগুলো সব লুকায় ফেললো বা সামথিং, বা অনেক সময় আছে ভ্যানিশ করে ফেলতে পারে। আবার একটা আছে যে আমি যখন মিশরে গিয়েছিলাম তখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করি, যে অ্যাকচুয়ালি আমাদের গাইড পয়েন্ট আউট করে যে রামেসিস দ্য সেকেন্ড, সবচেয়ে ফেমাস যেই ফারাও ছিল, তার শাসন আমলে আপনি যদি হিস্ট্রি পড়েন, তার সরকারি হিস্ট্রি যেটাকে বলে, তোমাকে সব হাইরিফকে লেখা ছিল, রাইট? সো ওই সরকারি হিস্ট্রি যদি আপনি পড়েন, দেখবেন যে এই ফারাওয়ের জীবনে বিজয় ছাড়া আর কিছু নাই, এভরিথিং ইজ উইন অ্যান্ড উইন। আচ্ছা, কিচ্ছু নাই যেখানে তার নেগেটিভ কিছু আছে। তার মানে কি এটা পসিবল যে একটা মানুষের জীবনে কোনো দাগ নাই? এটা হতে পারে, যেটা মানে এখন অনেক ঘটনার সাথে আমরা মিলাইলেও পাই। আমরা একই কথা, যাকে উঠাই তাকে মহামানব বলি, একই কথা। তো ওই রামেসিস দ্য সেকেন্ড এনশিওর করে এই জিনিসটা, যে তার সরকারি নথিপত্রে, সরকারি ইতিহাস যেটা আজকে এই ঘটনা ঘটলো, এরকম কিন্তু দিনলিপির মতো বা মাসলিপির মতো জিনিসটা থাকতো। এখানে দেখা যেত শুধুমাত্র পজিটিভ গুলা বা শুধুমাত্র জয় বিজয় গুলাই, কিন্তু কোন রকমের হার গুলো নাই। আমরা তার মানে এই না যে উনি কোনোদিন হারে নাই। রামেসিস দ্য সেকেন্ড অবশ্যই কোনো না কোনো যুদ্ধে সামহাউ ছোট হলেও হলো। সো এই জিনিসটা আমরা তখন পাবো যখন আমরা দ্য আদার সাইড, যাদের সাথে যুদ্ধে গেল, ওই সাইডের হিস্ট্রি যখন দেখবো, ওই সাইডের মেমোরি গুলো আমরা বোঝার চেষ্টা করবো তখন। অ্যান্ড ইট হ্যাপেন্ড। আমরা বিভিন্ন ছবি আমরা পাই, যেখানে আমি নিজে চোখে গিয়ে দেখলাম যে এই ছবিগুলো আসলে ওই মিশরীয় হিস্ট্রিতে নাই, কিন্তু যাদের সাথে যুদ্ধ হলো তাদের হিস্ট্রিতে আছে, যে এই যুদ্ধে এইটা হয়েছিল, সেটা হয়েছিল। সো যখন আমরা একটা ঘটনা স্টাডি করব, তখন ইট মাস্ট বি স্টাডিড ফ্রম বোথ দ্য সাইডস। এটা হচ্ছে কিভাবে আমি একটা ঘটনাকে বিশ্লেষণ করি,
স্টাডি করি, এটা আমার হুম। আমার আমার নীতি আর কি যেটা। আচ্ছা, আমাদের আপনার এই প্রশ্নেরই আমাদের মানে আরেকটা প্রশ্ন ছিল, একটি তথ্য লেখার আগে আপনি কি আপনার ভেরিফিকেশন প্রসেস কি? হ্যাঁ, এটা এটার আমার উত্তর আমরা ভেরিফিকেশন প্রসেস, কারেক্ট। আমি পেয়ে গেলাম। আমি মোটামুটি দুইটা সাইড দেখার চেষ্টা করি, হ্যাঁ, বোথ সাইডস। তো যেটা বললাম, কলেজ থেকে এরপরে আমি যখন ইউনিভার্সিটিতে মানে হুম। বুয়েটে ঢুকলাম, আমি মেডিকেলে চান্স পেয়েছিলাম, কিন্তু আমার মানে রক্ত নিয়ে ঝামেলা আছে, সো আমি দূরে থাকার চেষ্টা করি। দ্যাটস ওয়াই আই ডিডন্ট চুজ রক্ত নিয়ে মেডিকেল। ঝামেলা আছে বলতে মানে সে রক্ত ভয় পায়। হ্যাঁ, ইট ইজ ট্রু। সো আমি যখন বুয়েটে পড়া শুরু করলাম থার্ড ইয়ারের দিকে, প্রবাবলি থার্ড আর ফোর্থ, তখন আমি ব্লগ রোড বাংলাতে লেখা শুরু করি। আচ্ছা। বাট তার আগে থেকেই আমি আসলে ফেসবুকে নোটস লেখা শুরু করতাম, এবং দেখলাম যে একটা পর্যায়ে 10, 20, 30 থেকে শুরু করে হাজারের মানুষজন পাঠক শুরু হয়ে গেল। হুম। নোটগুলো ছিল হিস্ট্রি। আচ্ছা। এই হিস্ট্রিগুলো আমি লিখতাম, ওই মিসিং লিঙ্কগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করতাম। পয়েন্ট এ আর পয়েন্ট বি আমরা জানি, কিন্তু হুম। পয়েন্ট এ থেকে বিতে যে কিভাবে গেল। মানে যে ব্যাখ্যায় আপনি এখন যাচ্ছেন না, যেতে চাইলেন না, সেটা তখন না ব্যাখ্যায় না, আমি যেতেন, কোথাও এরকম? তখনও দিতাম না পাবলিকলি। আমি কখনো এগুলো, ও যেগুলো আমি আচ্ছা। মনে করি যে মানুষ মিসআন্ডারস্ট্যান্ড করে, সেগুলো আমি কখনো ও পাবলিকলি বুঝছি, লিখি না, বুঝছি। সেটা বিষয় না। এটা আমি হয়তো ক্লোজ সার্কেলে কাউকে বুঝে দিলে সেটা বোঝাই। কিন্তু আহ, ধরেন মুসা আলাহিসাল্লামের একটা ঘটনা আমরা জানি যে তিনি একজন একজনকে গালে আঘাত করার পরে তিনি সে মারা 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 যায়, যায়। রাইট? হ্যাঁ। অ্যান্ড দেন হি লেফট যেই শহরে ছিল, হুম, ওয়াটেভার হুম, হুম। শহরে, জানি না কি ছিল। সো ধরলাম ওখান থেকে ওয়েন হি লেফট, আমরা জানি যে শ- মাদায়ানে চলে যায়, এরকম একটা ঘটনা আমরা মানে কোরআন শহর শরীফেই জানি। শহর ছেড়ে হ্যাঁ, মানে রাজধানী থেকে হ্যাঁ। চলে যায়, থিবস অর সামথিং ছিল হয়তো। তো এখন ওখান থেকে চলে যাওয়ার পর হুম, মাদায়ানে যখন চলে আসলেন, এর মাঝখানে আমরা জানি না ঠিক কত বছর পার হয়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। কোরআন শরীফের কথা বলা নাই, বাইবেলেও ঠিক বলা নাই, বাট দেয়ার আর লটস অ্যান্ড লটস অফ কালেকটিভ মেমরি যেগুলো ওই এরিয়াতে প্রচলিত, যেখানে ধরেন ইলিয়াড অ্যান্ড অডিসি যেরকম আছে, হুম, হুম, অডিসিতে দেখা যায় যে অডিসিয়াস ট্রয়ের যুদ্ধ শেষ করে 10 বছরের সমুদ্র যাত্রা করে অবশেষে ইথাকাতে ব্যাক হুম, করে। কিন্তু আমরা যদি বলি না, উনি যুদ্ধ শেষ করে ইথাকা চলে আসলো, দিস ইজ নট হাউ ইট ওয়ার্ক। তার 10 বছরের একটা মহাকাব্য আছে। হ্যাঁ, হ্যাঁ। সো ওই মুসা আলাহিসাল্লামের ইজিপ্টের ওই শহর থেকে মাদায়ানে যাওয়ার মাঝখানেও আসলে এরকম কতগুলো বছর পার হয়ে গেল, হুম, হুম। সেটার বিষয়ে কিন্তু মেইন সোর্সগুলো, অর্থাৎ কোরআন শরীফ বলেন কিংবা তাওরাত বলেন, যেটা বলেন, এই জিনিসগুলোতে কিন্তু আসলে আমরা এই বিবরণগুলো ডিটেলসে পাই না, কিন্তু পাই হচ্ছে ওই লোকাল কালেকটিভ মেমোরিগুলোতে, আচ্ছা। যেটা কিনা পরবর্তীতে অনেকটা কিংবদন্তি বলেন বা উপকথায় আসলে পরিণত হয়ে যায়। কিন্তু ওই যে আমি বললাম যে যা রটে তার কিছু না হুম, ঘটে বটে। তো ওই জিনিসটা থেকে আমরা একটা টাইম লাইন পাই যে এখান থেকে এখানে যাওয়ার পথে এই ঘটনাগুলো হুম, ঘটেছে। সো আমি এটা মনে করি যে এই মিসিং লিঙ্কগুলো উপস্থাপন করে যদি আমি মানে পুরো স্টোরিটা হুম, দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ যতটুকু জানি হুম, তার পাশাপাশি যতটুকু জানি না অলরেডি, হুম। এই পুরো ঘটনাটা যদি আমি মানুষের কাছে, পাঠকের কাছে উপস্থাপন করতে পারি, তাহলে পাঠক এটা বুঝতে অ্যাকসেপ্ট পারবে। করবে। হ্যাঁ, হ্যাঁ, খুব হ্যাঁ। মানে আমি আগ্রহ নিয়ে বলবো, পড়বে। আগ্রহ নিয়ে বলবে। হ্যাঁ, আমি বলবো যে মাঝের ঘটনাগুলো আসলে আমরা 100% সিওরিটিতে বলতে পারি না, হুম, হুম, বাট এই ঘটনাগুলোর উল্লেখ আছে অমুক 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 জায়গায়। মে বি ট্রু, মে নট বি ট্রু, বাট এইটা হচ্ছে একটা ফুল স্টোরি, হুম। ফুল ঘটনা। আপনি যেভাবে নিতে চান নিতে পারেন, বাট ইটস ওয়ার্থ আ রিড। এটা হচ্ছে আমার বক্তব্য। আচ্ছা, আপনি এই যে পড়াশোনা বা এই একটা গবেষণার মধ্য দিয়ে গেলেন, এই গবেষণার ফলে আপনার নিজের কোনো অভিজ্ঞতা বা নিজের কোনো বিশ্বাসে নড়বড়ে হইছে? বা কোথাও মনে হইছে যে এটা আমি আগে বিশ্বাস করতাম, এখন গবেষণার মাধ্যমে আপনি দেখলেন যে না, আসলে বিশ্বাসটা ঠিক ছিল না। এরকম কি কোনো চেঞ্জ আসছে? আচ্ছা, এটা এটা দুইভাবে হয়। আম ওকে। দুইভাবে হয়। যেমন আমি আগে কিছু জিনিস জানতাম, হুম, যেগুলো হয়তো পরবর্তীতে আমি আসলে অনেক স্টাডি করার পরে বুঝতে পারলাম যে না, দিস ইজ নট হাউ ইট হ্যাপেন্ড। হুম, হুম। সবচেয়ে বড় উদাহরণ আমি যে আফটার কারবালা বইটা লিখলাম, আচ্ছা। সেটা যদি আমি বলি, কারণ আমি সবসময় ছোটবেলা থেকে বিষাদ-সিন্ধু পড়ে বড় হয়ে আসা মানুষ। আমি কেন, লাইক সবাই আমরা, হ্যাঁ। সবাই। অ্যান্ড এইটা একটা আসলে ফিকশন। হুম, কিছুর উপর বেস করে বানানো ফিকশন, দ্যাট ইজ ফাইন। খুব সুখপাঠ্য উপন্যাস, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। হুম, হুম। কিন্তু মানুষজন এটাকে যখন আ আ গীতিকা, এটাকেই হ্যাঁ, মেইন এটাকে মেইন ঘটনা, হ্যাঁ, ধরে হ্যাঁ। ফেলে, বা একটা নির্দিষ্ট উম দৃষ্টিভঙ্গিকেই একমাত্র সোর্স মনে করে, তখন আবার সমস্যা। ওই যে আমি বললাম যে হুম, প্রত্যেকটা ঘটনা হুম, এই হুম, এই সাইড ওই সাইড লাগবে। সো আমি জানতাম এই ঘটনাটা। কেন? কারণ বাংলাদেশে সামহাউ এটা যে শিয়া হুম, কমিউনিটি থেকে আসা, আ মেইনলি হুম, শিয়া কমিউনিটি থেকে আসা
এই ন্যারেটিভটা। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের রুলার ক্লাসে যেমন শিয়া কমিউনিটি থেকে আসা মানুষজন ছিলেন, তারপরে এখানে যে ইসলাম ধর্মটা প্রচার হয় এর মধ্যে একটা নির্দিষ্ট অংশ সুফির পাশাপাশি নির্দিষ্ট অংশ হচ্ছে শিয়া কমিউনিটির প্রথম থেকে ছিল। ওই প্লাস ওই ন্যারেটিভটা আরো অনেক বেশি হার্ড টাচিং সত্যি কথা বলতে সুন্নি ন্যারেটিভের তুলনায়, যেটা কিনা সুন্নি ন্যারেটিভগুলো আবার খুব কাঠখোট্টা ভাবে লেখা হয়ে থাকে, লাইক কোনো আবেগের ছোঁয়া কম থাকে। যেমন আমি যদি ইবনে কাসিরের কথা বলি কিংবা তাবারির কথা বলি ইতিহাস, তাদের ন্যারেশনগুলো যদি আপনি পড়েন মনে হবে যে অনেকটা ডিকশনারি পড়ছে। মানে হয়তো তারা একদম মেইন ঘটনাটাই জাস্ট হ্যাঁ, তারা একটা ঘটনাকে দশজন এটা বলেছেন এটা বলেছেন এটা বলেছেন, এখান থেকে আপনি এখন কিভাবে ঘটনা বের করবেন সেটা আপনার ব্যাপার। রিস্কে যায় না খুব বেশি। রিস্কে জানি আবার এটা বলার পর আবার হয়তো ইবনে কাসির বলছেন, আমার কাছে আমি এটা উল্লেখ করলাম কিন্তু আমার কাছে মনে হয় এটা ঘটনা সত্য না, এভাবেও কিন্তু অনেক সময় বলা আছে। কিন্তু এটা একটা স্টাইল, সুনি স্টাইল। কিন্তু আবার দেখা যায় যে ধরেন শিয়া ন্যারেটিভ যে স্টাইলগুলো আছে সেখানে আবার এরকম ধারণা করা হয়নি, হয়তো করা হয়েছে বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা আবেগটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আহ, এই ন্যারেটিভ গুলো কিভাবে মানুষের মনে গেঁথে যায় এটা আহ, বেশ ভালো করে এখানে। এটা কি উচিত আসলে ইতিহাস আমি মনে করি ইতিহাস নির্মমভাবে পড়াটা সবচেয়ে ভালো, তাহলে মানে কাঠখোট্টা না কিন্তু একটু কাঠখোট্টা ডিকশনারি স্টাইল আমি পছন্দ করি না, যে কারণে আমি আমার বইগুলোতে যখন লিখি আমি সেটাকে গল্পের স্টাইলই লিখি, কিন্তু দুইটা পাশকে ব্যালেন্স করে লেখার চেষ্টা করি। আফটার কারবালার ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে উপমহাদেশে ওই একটা ন্যারেটিভ বিশাস হিন্দু ন্যারেটিভটা এত বেশি প্রবল, এত বেশি প্রকট যে অপোজিটটা মানুষের কাছে পৌঁছানোটাও জরুরি। এর মানে এই না যে আমি এমন কোনো জিনিস বলছি যে একদম শূন্য এক হয়ে গেলো এক শূন্য হয়ে গেলো, এরকম এত অপোজিট কিছু না, বাট সার্টেন জায়গায় কিছু মত পার্থক্য আছে ওকে কারবালার গণহত্যা ছাড়াও অন্য অন্য জায়গাগুলোর কথা বললি, কারণ এই পুরো ইনসিডেন্টটা হচ্ছে একটা পলিটিক্যাল ইনসিডেন্ট। সো আমার কাছে মনে হয় যে এই ন্যারেটিভটা মানুষের জানা দরকার দুই পক্ষ থেকেই। এটা গেল হচ্ছে যখন একটা ভুল জিনিস জানতাম, সঠিকটা আমার কাছে মনে হচ্ছে দুই পক্ষ পড়ার পরে এরকম হওয়া উচিত। আবার এরকমও আছে যে আমি মনে করতাম ভুল ধারণা, কিন্তু পরবর্তীতে ভুল ধারণা আপনি সংশয়ের কথা বললেন, যেটা যে অনেক সময় হচ্ছে যে মানুষের মনে হয়তো বা কোনো একটা জিনিসের সংশয় ক্রিয়েট হতে পারে। তো আমার কাছে মনে হয় ইয়ে প্রিভিয়াস স্ক্রিপচারের সাথে কোরআন শরীফে এই যে মিলাতে মিলাতে কিছু জিনিস আমি এত মানে অদ্ভুত রকম ভাবে আবিষ্কার করেছি যে সংশয়টা আসলে দূর হয়ে যায়। এই জিনিসটা আসলে যে ওইটা পড়েনি তাকে এক্সপ্লেন করা কোনোভাবে পসিবল না। এই এত রেফারেন্স আছে ওখানে। আমি একটা বই লেখার প্ল্যান আছে আমার এই জিনিসগুলো সব এক্সপ্লেন করে। আচ্ছা মানে ইনশাআল্লাহ যেখানে এই যে জিনিস এভিডেন্স আকারে আনবেন এরকম মানুষজন ধরেন প্রত্যেকটা সূরা তাফসীর করছে, দ্যাটস ফাইন, কোনো মানে কিন্তু এখানে কিন্তু কখনো ওই হিডেন মিসিং লিঙ্ক গুলা কখনো তুলে ধরে না, যেগুলো বারবার কোরআন শরীফে বলা হয় যে তারা কি দেখেনি, তারা কি ভেবে দেখেনি, তারা কি পড়ে দেখেনি, তারা কি শুনেনি, এরকম কথাবার্তা আছে। এটা কিন্তু বিশাল সাহসের কাজ হবে এটা আসলে। হ্যাঁ, মানে আমার একটা বই আছে, আমি একটা খুবই ফেমাস একটা বই, ফেমাস কিনা আমি জানি না, বাট এই বইটা আমি খুব মানে কালেক্ট করেছে। তো ওই বইটা পড়তে গিয়ে আমি আসলে মানে ইংরেজি ওই বইটা পড়তে গিয়ে আমি আসলে এই জিনিসগুলো আবিষ্কার করি যে আসলে প্রত্যেকটা সূরার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো সারপ্রাইজিং। আপনি আসলে ভাই রক্ত দেখলে ভয় পান, কিন্তু আপনার কাছে কি মানে আরো ভয়ানক মনে হয় না এই বিষয়গুলো? না, আমার স্টাডি করতে খুবই ভালো লাগে, মানে না নতুন না জিনিস মানে জানতে। আপনি স্টাডি করেন কিন্তু আপনি যা পাবলিশ করতেছেন ধরেন ইহুদি জাতির ইতিহাস, তারপরে আপনি ইসরায়েলের উত্থান পতন, মক্কা মদিনা জেরুজালেম, এই যে বইগুলো আনতেছেন বা এই এখন যেটা আনলেন আফটার কারবালা, মানে এইগুলা কিন্তু এমন এমন কিছু স্পর্শকাতর ঘটনা বা এখানে আছে যেটা আপনি বললেন অলরেডি বিষাদ সিন্ধু আমরা পরে অভ্যস্ত, আমরা সবাই একরকম করে জানি, আপনি এটার এগেনস্ট আনলেন আফটার কারবালা, এটা একরকম। কিন্তু ইহুদি জাতির ইতিহাস, ইসরায়েলের উত্থান পতন, এই যে টপিকগুলো আনছে এটা কিন্তু মানে বিশাল সাহসের ব্যাপার। ইহুদি জাতির ইতিহাস আমার প্রথম দুইটা বই, একসাথে দুইটা বই প্রকাশ হয়েছিল, এর মধ্যে এটা হচ্ছে ইহুদি জাতির ইতিহাস একটা বই। এটা আসলেই খুবই রিস্কি একটা প্রজেক্ট ছিল আমার জন্য, কিন্তু যেহেতু আমি অনলাইনে লেখালেখি যখন করতাম 17টা চ্যাপ্টার পর্যন্ত আমি রোর বাংলাতে পাবলিশ করি লিস্টটা নিয়ে। তারপরে বাকিটা পড়ার জন্য দেখা যায় যে মানুষজন উন্মুখ হয়েছিল পাঠাবে না। আমি শিওর ছিলাম না যে এই বইটা কিভাবে মানুষজন গ্রহণ করবে বইমেলাতে, বাট টার্ন আউট যেটা বইমেলা বেস্টসেলার বই হয় রকমের ছিল। হ্যাঁ, So আমি খুব অবাক হই, কারণ এই টপিকটা অনেকটা ট্যাবু একটা টপিক বাংলাদেশের পার্সপেক্টিভে। ইহুদি শুনলেই মানুষজন নাক ছিটকায়, বাট তার মানে এই না যে আপনি
এটা তাদের ইতিহাসটা জানবেন না। কারণ যে আপনি কাকে বা পছন্দ করেন, কাকে ঘৃণা করেন, যাকেই করেন না কেন, তার ইতিহাসটা জানাটা জরুরি। এরকম ঘটনাও আছে যে আমি স্টলে যে আমার বই বিক্রি করতো, তাকে অনেকে জিজ্ঞেস করছে যে বইটা কে লিখলো, নাম তো দেখে মুসলমান মনে হয়, এই ইহুদিয়াত ইতিহাস কেন লিখলো? অথবা একজন হয়তো সেলস পার্সন তাকে বইটা হাতে দিল, কিন্তু ও বইটা হাতে নিল না, বলে এই বই ধরলে নাকি ওজু চলে যাবে, এরকম বাজে ব্যাপার স্যাপার আছে। তারপরে এই বই কোনো এই ইহুদি জাতি ইতিহাস বইটা কোনো মসজিদে রাখা রাখা হলো যাবে না, হ্যাঁ। না, রাখা ছিল, এরকম ঘটনা আমি দেখেছি যে ও আচ্ছা। রাখা ছিল, তো একজন বইটা পড়ছে, আরেকজন এসে তখন যাচ করা শুরু করলো, এটা কি বই পড়ছে, মসজিদে বই কিভাবে ঢুকলো, এরকম এরকম ব্যাপার। মানে তারা বইটা পড়ার আগেই বইটাকে জাজিং বাই ইটস কভার, ঠিক আছে। সো এই জিনিসটা আমি ভাবছিলাম যে এটা খুব নেগেটিভ ফিডব্যাক আসবে, কিন্তু এই বইটা পড়া শেষ করার পরে এমন একটা সিঙ্গেল রিভিউ আমি দেখি নাই যে এটাকে খারাপ বলেছে। কারণ এই বইটাতে আমি ওই মিসিং লিঙ্কগুলো ভালো মতো তুলে ধরে যাচ্ছে। কারণ যারা এই বইটা পড়লো তারা কিন্তু ওই পয়েন্ট এ টু জেড এর মাঝখানে সবগুলো পয়েন্ট জানা শুরু করে। কারণ আমি একদম নির্দিষ্ট ক্রোনোলজি ধরে একদম ধরেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পর্যন্ত আমি নিয়ে আসি। সো এই জিনিসটা আমার একটা বড় প্রজেক্ট ছিল, রিস্ক ছিল। কিন্তু সবচেয়ে বড় রিস্ক এটার থেকেও বেশি ছিল দ্য প্রফেট যে বইটা ছিল। ওইটা আমি আরো বেশি চিন্তায় পড়ে যাই। কারণ একে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত রিটেন বাই সামওয়ান হু ইজ ইহুদি সাংবাদিক মহিলা, মারা গেছে বাই দ্য ওয়ে। না, তবে এইটা কিন্তু পজিটিভলি নেওয়া যায় যে অমুসলিমের মুখে ইসলামের প্রশংসা বা মুসলিমদের প্রশংসা বা নবীর প্রশংসা, এটা একরকম নেওয়া যায়। প্রশংসা না, মানুষ মনে করবে এটা হচ্ছে ইহুদিদের ভালো। চোখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? এটাই অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা ছিল। কিন্তু অনেকে বলবে যে না, এটা আসলে তলে তলে খারাপ জিনিস ঢুকে দেওয়া আচ্ছা, হচ্ছে, বিষ ঢুকানো হচ্ছে, এরকম ব্যাপার স্যাপার। আমি অনেকে বইটা না পড়ে যে রিভিউগুলো আছে সেগুলো দেখাচ্ছিল এগুলো। আচ্ছা, বইটা পড়ার পরে কিন্তু মানুষজন খারাপ বলবে না, কিন্তু না পড়ে মানুষজন প্রিজাজ করবে, এরকম একটা প্রিজুডিস আছে মানুষের। তো এটা আমার মনে হয় যে এটা কখনোই করা উচিত না যে কোনো বই সম্পর্কে। সত্যি কথা বলতে মানে আমি স্যাটানিক ভার্সেস নিয়ে কাজ করছি, অ্যান্ড সালমান রুশদির বইটা আমার কাজ করার জন্য পুরোটা পড়তে হইলো, রাইট। সো আমি যখন এটা ছোটবেলায় পড়া ছিল, মানে বড় হয়ে আর পড়া লাগাই, বিকজ আই নিড দ্য স্টোরি। স্যাটানিক ভার্সেস ঘটনাটা নিয়ে আমি একটা পুরো 1 ঘন্টার ভিডিও করি, এবং স্যাটানিক ভার্সেসের থেকে তো যেই ফতোয়াটা আসে যে সালমান রুশদি নামে যে ফতোয়াটা এই আয়াতুল্লাহ দিয়েছিলেন, এই জিনিসটা থেকেই তো আসলে আউটবাস্টটা হয়, নিষিদ্ধ হয় বিভিন্ন জায়গাতে, তার আগে নিষিদ্ধ হয় অ্যাকচুয়ালি। কিন্তু এটা তো একটা ট্যাবু টপিক বাংলাদেশে, ইনফ্যাক্ট সম্ভবত বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল বইটা, আমি শিওর না, সম্ভবত নিষিদ্ধ করা হয়েছিল। তো এই টপিকটা সম্পর্কে মানুষ কিন্তু জানেই না আসলে ঘটনাটা কি, এটা কি ফলস, এটা কি ট্রু, এটা কি ঘটনাটা কিভাবে হয়েছিল না হয়েছিল। তো এই ঘটনা নিয়ে আমি পুরো গবেষণাটা করে ভিডিও পাবলিশ করি, যেখানে আমি দেখাই যে হাউ দিস ওয়াজ অ্যাকচুয়ালি মেড আপ, এই ঘটনাটা কিভাবে বানোয়ারটা ছিল এইটা দেখাই। কিন্তু এই ভিডিও দেখার আগ পর্যন্ত ইভেন ধরেন অনেকে কমেন্টও করে যে এই টপিক নিয়ে ভিডিও বানানো হলো কেন, যারা আমি দেখতে পাচ্ছি টাইম স্ট্যাম্প পুরো ভিডিও 54 মিনিট দেখার পরে যারা কমেন্ট করছে বলছে এইরকম ভিডিও কোনো দিক নেই, এ কিভাবে হইলো, এই সেই হবে, মানে তারা কখনো এক্সপেক্টই করে নাই যে এই ট্যাবু টপিকে কেউ কাজ করবে। বাংলাদেশে এই জিনিসটা আছে, ট্যাবু টপিক ধরতে চায় না কেউ। ইহুদি জাতি ইতিহাস, প্রফেট রিটেন বাই সামওয়ান হু ইজ ইহুদি, স্যাটানিক ভার্সেস। আমি বললেন স্যাটানিক ভার্সেস পড়তে, আই এম টকিং অ্যাবাউট ওই উপন্যাসটা যেই সোর্স ম্যাটেরিয়ালের উপর লেখা হয়েছিল, স্যাটানিক ভার্সেস যেটাকে বলে, ওই ঘটনার কথা আমি বলতে, আই এম নট টকিং অ্যাবাউট দ্য নভেল রিটেন বাই সালমান রুশদি, পার্সন নিয়ে না। আই এম টকিং অ্যাবাউট দ্য সোর্স ম্যাটেরিয়াল। কিসের উপর বেস করে সালমান রুশদি এই উপন্যাস লিখলো, ওই সোর্স ম্যাটেরিয়ালটা কি ভুয়া ছিল, কারেক্ট ছিল না কি ছিল, এই 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 গবেষণাটা কেউ কেন করবে না? যদি আমি ফার্স্টই দেখি যে ঘটনাটা আসলে ভুয়া, তাহলে এটার উপর একটা ভুয়া জিনিস উপর কে লিখলো, ইট ডাজন্ট ম্যাটার। মানে এটা তার নিজের বিষয়, এটা ও কে ফটো দিল সেটা আমি বলতে চাচ্ছি না, বাট মানুষের সোর্স ম্যাটেরিয়াল ভেরিফাই করা উচিত, এনিথিং দ্যাট কামস ইন ফ্রন্ট অফ সাম। ভাই, আপনার বই পড়লে মনে হয় যে আপনি অর্ধেক লেখক অর্ধেক গবেষক। মানে আপনি আসলে নিজেকে কোনটা বলেন? আমি যে কোনো গবেষণা করার পর আমি আমার প্রিয় টপিকগুলো নিয়ে গবেষণা করতে পছন্দ করি। সো রিসার্চ অফকোর্স, কিন্তু ওই যে কোনো রিসার্চকে আমি যেটা জানলাম সেটা পাঠককে বা ভিউয়ার্সকে জানানোটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট।
সো আমি দুইটাই অ্যাকচুয়ালি, লেখক বা কন্টেন্ট মেকার যেটি বলেন না কেন, সবাই তো আসলে শুধু পড়ে না, ভিডিও দেখে। বাট আমি মনে করি যে আমি যখন আর কিছু লিখি বা ক্রিয়েট করি, তখন আমি একবার ভিউয়ার অথবা রিডার পয়েন্ট থেকে জিনিসটা একবার দেখি, চিন্তা করি। আচ্ছা। আমি পাঠক হলে বা ভিউয়ার হলে কি এই জিনিসটা পছন্দ করতাম, ভালো লাগতো এইভাবে লেখা হলে বা এইভাবে পড়লে? যদি আমার মনে হয় যে না, দিস টাইম ইট ইজ ওকে, তখন আমি ওই লাইনটাকে ছাড়ি। আচ্ছা, আর হলো আপনি তো ইসলামী ক্যাটাগরি থেকে বেশ কয়েকটা অ্যাওয়ার্ড পাইছেন রকমারি থেকে। আপনি কি আসলে নিজেকে ইসলামী ঘরানার লেখক মনে করেন নাকি নন ফিকশন, মানে আপনি আসলে কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? এই প্রশ্নটা এর জন্য করছি, আপনি 2022-এ প্রথম যখন অ্যাওয়ার্ড পাইলেন রকমারির, তখন আপনার এক ফ্রেন্ড পাশ থেকে বলতেছেন, এই তুমি ইসলামী ক্যাটাগরি অ্যাওয়ার্ড পাইছো। প্রথম ছিল না, এটা সেকেন্ড ছিল মনে সেকেন্ড হয়। ছিল, হ্যাঁ। হ্যাঁ। তো না, আমি ইসলামিক ঘরানার রেকর্ড না, কারণ যেমন ধরেন আমার বেথেলহেমের নক্ষত্র ফর এক্সাম্পল, ওই বইটা কিন্তু ইসলামী ইতিহাস না, ওটা সম্পূর্ণ খ্রিস্ট ধর্মের ইতিহাস। এবং আমি ওই পুরো ধর্মর ইতিহাসটা শুরু থেকে শেষ পর্যন্ত কভার করেছি। সো আমি মনে করি আমি থিওলজিক্যাল হিস্ট্রি, মিথোলজি, এই জিনিসগুলোর মানে এই টাইপের নন ফিকশন রাইটার বেশি যায়, এই তকমাটা আমাদের বেশি যায়। আমরা তাইলে আপনাকে যেমন ধরেন আমি কিন্তু ফিকশনের কাজও করি। যেমন আমার মিথোলজি যেহেতু বললাম, সো আমার দুটো বই আছে, প্যালেস অফ ইলিউশন অ্যান্ড সীতায়ন। এই দুইটা বই কিন্তু মহাভারত এবং রামায়ণের রিটেলিং, অনুবাদ, কপিরাইট নেওয়া। এই ফিকশন বই বলতে পারেন। তারপর ধরেন ড্যান ব্রাউনের সিক্রেট অফ সিক্রেটস বইটা আমার করা আছে এবং অন্যগুলো করার প্ল্যান আছে। সো ওই লাইনটা আমার এক্সপ্লোর করা হয়। আচ্ছা, এই ডান ব্রাউনের এই সিক্রেট অফ সিক্রেটস বই নিয়ে যেটা বললেন, আপনি এই বইটা হঠাৎ করে কেন অনুবাদে গেলেন? এটা কি আসলে পুরোটা আপনার বিজনেস মাইন্ড ছিল নাকি আসলে এই যেহেতু এটা ইতিহাস ভিত্তিক? না, আমি এটাকে মনে করি না যে এটা পিওরলি বিজনেস। অফকোর্স জিনিসটা বিজনেস একটা এক্সপেক্ট ছিল, যেহেতু যে কোনো প্রকাশনই আসলে একটা বিজনেস, এটা কিন্তু চ্যারিটি না, যেটাই করি না কেন। এবং এটা কোনো খারাপ কিছু মনে করি না আমি, বইকে বিজনেস করা। অনেকে মনে করে বইকে পবিত্র জ্ঞান করতে হবে, এটাকে নিয়ে কোনো ব্যবসা করা যাবে না। দিস ইজ নট ট্রু। আমি ইনফ্যাক্ট রকমারি এখানে বসে আছি, দিস টোটাল বিল্ডিং ইজ বেসড অন বইয়ের বিজনেস, বইয়ের ব্যবসা। সো ইট শুড বি, আমিও বাট আমিও এখান থেকে স্যালারি পাচ্ছি। এক্স্যাক্টলি। বাট আমার ছোটবেলাতে আমি যখন বিভিন্ন ফিকশন পড়তাম, এর মধ্যে আমার সবচেয়ে প্রিয় যে দুজন ছিলেন, একজন ড্যান ব্রাউন আর একজন জে কে রাউলিং। আচ্ছা, ঠিক আছে, সো এটা আমার সবসময়ের একটা আগ্রহের জায়গা আছে। আগ্রহের জায়গা ছিল। ইনফ্যাক্ট আমি ছোটবেলাতে আমার মনে আছে যে আমি ড্যান ব্রাউন তো আসলে কখনো চিন্তা করি নাই, এটা আমার ওকাদের বাইরে চিন্তা করতাম হয়তো, খুব বেশি রকম রিসার্চ বেস। জে কে রোলিং এর হ্যারি পটার ফর এক্সাম্পল যখন আমি পড়তাম, আমি ১, ২, ৩, ৪ গবলেট অফ ফায়ার চতুর্থ বইটা আমি নিজে হাতে পুরো বইটা বাংলা করি। আচ্ছা, ডায়েরিতে একেবারে মনে হয় ৪টা কয়টা ডায়েরি লাগে। তো এরকম এটা হচ্ছে একটা আগ্রহের বিষয় ছিল আরকি। তো আমার সবসময় মনে হতো যখন অ্যাকচুয়ালি আমি বই লেখা শুরু করলাম বা এরকম কিছু, তখন মনে হয় যে কোনো না কোনো দিন আমি হয়তো ড্যান ব্রাউন বা জি.কে রোলিং বা এরকম কিছুর সাথে জড়িত হব। অ্যান্ড সিক্রেট অফ সিক্রেটস এর আগে আসলে এর আগে যে বইটা ড্যান ব্রাউন এনেছিল, তখন আমি আসলে লেখার জগতে এত পুরোপুরি আসিনি। বাট সিক্রেট যখন বের হলো তখন আমি পুরোপুরি লেখার জগতে আছি এবং আমি এই সুযোগটা হাতছাড়া হাতছাড়া করতে করতে চাই। চাই। এটা একটা আসলে আবেগের জায়গা, বিজনেসের থেকেও বেশি। বিজনেস হয়েছে, দ্যাট ইজ ট্রু, বাট আবেগটাও পূরণ হয়েছে সেক্ষেত্রে। আচ্ছা, লেখালেখি তো আপনি দীর্ঘদিন যাবত করতেছেন। এইটার জন্য আপনার সবথেকে বড় ত্যাগ কি? আমরা বলি না যে কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। আপনি কি আসলে কিছু ছেড়েছেন? ছেড়েছি মানে কি, আমার আগে যে পাঠক হিসেবে লেখকের পাশাপাশি যে পাঠক পরিচয়টা, নিজের মন খুশি মতো যে কোনো সময় যে কোনো কিছু যে পড়ার যে বিলাসিতাটা ছিল, এই জিনিসটা কমে আসছে। যে কারণে এখন আমার বই রিলেটেড যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো আছে, সেটা পড়তে পড়তে আমার সময় চলে যায়। যে কারণে আমি হয়তো বা একটু আরাম করে আয়েশ করে যে একটা গল্প বই শেষ করব, এটা মানে বই পড়ার স্বাধীনতা কমে গেছে। হ্যাঁ, দেখা যায় যে শুধুমাত্র লং জার্নিতে গেলেই আমি হয়তো বা কোনো একটা গল্পের বই, ফিকশন কোনো একটা বই পড়ে মাইন্ড রিফ্রেশ করতে পারছি। এছাড়া আসলে বাকি সময়টা আসলে রিসার্চেই চলে যায়। আচ্ছা, আপনার পড়া বেস্ট ৫ টা বইয়ের নাম বলেন তো, যেকোনো ক্যাটেগরির হতে পারে। আমি ফিকশনের ক্ষেত্রে অবশ্যই বলবো, আমি মানুষজন এটাই জাজ করতে পারে, বাট স্টিল ড্যান ব্রাউনের এঞ্জেলস এন্ড ডেমনস আমার সবচেয়ে পছন্দের বই। ভিঞ্চি কোড ইজ আমার পছন্দের বই। হ্যারি পটার সিরিজের কথা মাত্র বললাম, এটা পড়ে আমি ইংলিশে আমার হাতে করি ভাই, সত্যি কথা বলতে। আচ্ছা। আমি হ্যারি পটার সিরিজটা জন্য সবাইকে রিকমেন্ড করি যারা ইংলিশে হাতে হুম। খড়ি করতে চায় বইতে। তারপরে আমার জেফ্রি আর্চারের
আমি ফিকশনের কথা বলছি। হুম, জেফ্রি হুম, আর্চারের দেখুন। বইগুলো আমার খুবই পছন্দ। একটা সিরিজ আছে হ্যারি ক্লিফটন সিরিজ। তারপর প্রিজনার অফ বার্থ নামে একটা বই আছে, এটা আমার খুবই পছন্দের একটা বই। এই বইগুলো মোটামুটি আমি বলবো এগুলো হচ্ছে আমার ফিকশন ক্যাটাগরি। নন ফিকশনের মধ্যে আমি হিস্ট্রিক্যাল বই পড়ি, কিন্তু আমি র্যাঙ্কিং করতে পারবো না এক্ষেত্রে। আর আমি যে জিনিসটা পড়ি না সেটা হচ্ছে ওই যে সেলফ মোটিভেশন টাইপ যে বইগুলো, এগুলো পড়ার আসলে সময় হয় নাই, মানে সময় হয়ে ওঠে না। সময় হয়ে ওঠে না, কিন্তু আগ্রহ কি আছে মানে? কোনো পড়ি না সত্যি কথা চাইতে। আমি ওই Okay. রিসার্চ বেসড বলতে হুম, হুম। হিস্ট্রি বা এই থিওলজিক্যাল এক্সপ্লেনেশন টাইপ যে বইগুলো আসলে আপনি যে মোটিভেটেড পারসন, আপনার আবার আলাদা মোটিভেটেড motivation পারসন আছে। কিনা আমি জানি না। একজন লেখক হিসেবে আপনার সব থেকে বড় স্বপ্ন কি? মানে কোথায় নিজেকে দেখতে বা কল্পনা করতে ভালো লাগে, এরকম কি? একটা জিনিস আছে আমার Okay. চিন্তা, সেটা হচ্ছে আমি কোনো একদিন একটা বই লিখবো, হুম, বইটার নাম দিব না কোনো, ইট উইল বি নেমলেস। জাস্ট আপনার নাম থাকবে। ভাই আমার নাম থাকবে, বা বই কি বিষয় সেটা মানুষজন খুলে পড়ে তারপরে বুঝবে বিষয়টা কি নিয়ে। আচ্ছা, এটা তো একটা ইউনিক আইডিয়া দিলেন। অ্যান্ড আই আই ওয়ান্ট টু বিলিভ যে মানুষজন তাও বইটা কিনবে, ইভেন নট নোয়িং যে বইটা কি বিষয়। আপনার তো প্রত্যেকটা বই হিট, মানে প্রত্যেকটা বই আপনাকে হিট না, বাট এমন আমি এতটুকু হ্যাঁ, বিশেষ করতে চাই যে মানুষজন এতটুকু আস্থাটা রাখবে যে না, এই হুম, বইটা পড়লে অ্যাটলিস্ট আমার লস হবে লস না। হবে না, হ্যাঁ ভালো কিছুই হবে। সো এই শিরোনামহীন একটা বই আমি যদি কোনোদিন বের করে এটা তো দেখতে তাইলে চাই। মানে খুব, মানে চাইলে আপনি এই 2026ও আনতে পারেন, 27ও আনতে পারেন। মানে হয় না যে আমরা, যে এমন একটা স্বপ্ন যেটার জন্য আমার 20 বছরের সাধনা, আপনার তো এত সাধনা লাগবে না, ওটা নিয়ে আসেন। আরেকটা প্ল্যান করছিলাম, এটা অনেকদিন ধরেই চেষ্টা করছি সেই 2020 থেকেই, কিন্তু সেটা সেটা হয়ে উঠতেছে না। সেটা হচ্ছে গিয়ে আমি নিজের লেখনীতে অ্যাকচুয়ালি একটা নবীজি বায়োগ্রাফিটা কমপ্লিট করতে চাই, যেটা একটা খুবই ইউনিক স্টাইলে হবে, বাট ইট উইল হ্যাভ দ্য মিসিং লিঙ্কস অ্যাজ ওয়েল, যেটা অন্যরা খুব ইচ্ছা করে অ্যাভয়েড করে যায়। কিন্তু আমি এমন অনেকগুলো জিনিস অলরেডি মানে লেস পপুলার জিনিসগুলো পড়ে সোর্স বুক করে পড়েও আবিষ্কার করেছি, যেগুলো আসলে অ্যাটলিস্ট বাংলাতে মানুষজন লেখেই। ওকে, সো এটা আমার একটা ইচ্ছা আছে। এটাও কিন্তু দুর্দান্ত ভাই, এটা করতে পারলেও। এটা অনেক বড় হবে, মানুষজন আবার বড় হ্যাঁ, বই দেখলে কিনতে চায় না, বাট না, whoever trusts in my writings তারা এটা কিনলে বা পড়লে ঠকবে না। আপনার বই যারা পড়ে তারা তো এমনি মোটা বই পড়েই অভ্যস্ত আর কি। আচ্ছা, লেখক হিসাবে আপনি নিজেকে 10-এ কত দিবেন? আমি কোনোদিন আমাকে নিজেকে র্যাঙ্কিং করবো না, এটা না আসলে করেন না, পাঠকদের এটা পরিচয় দিব না, এটা আমি পাঠক তো পাঠকের মতো করবে, আপনার নিজের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আছে না, আমি এখনো হয়তো বা না, এটা আমি করতে পারবো না। 1 দিবেন তাইলে, বা 2 দেন, দেন তো কিছু একটা নাম্বার দেন। ধরেন অ্যাভারেজ 33 maybe। আপনার নাম আব্দুল্লাহ ইবনে মাহমুদ। আচ্ছা, আমাদের এখানে বা আমার ফ্রেন্ড সার্কেলেও দেখছি, ইবনে যাদের নামের মধ্যে থাকে তারা নামে গোলায় ফেলে, মানে বাবার নাম বলে ছেলেকে ডাকে। আমার নাম আপনি তো আব্দুল্লাহ। মাহমুদের ছেলে আব্দুল্লাহ, তাই না? আপনার কি এমন হয় নাম নিয়ে প্যাচ লাগে? হ্যাঁ, আমি ইভেন যখন অফিসে প্রথম জয়েন করি তখন মানুষজন আমাকে মাহমুদ নামে ডাকতো, উইচ ইজ মাই ফাদার্স নেম। সোহাগ ভাই অ্যাকচুয়ালি আমার কাছে মাহমুদ ডাকে। আমি আর কি বলবো এখানে। সো বাট আমার নাম আব্দুল্লাহ, ইয়েস। ওকে, নাম নিয়ে মানে বিব্রত তো প্রতিনিয়ত হতেই হচ্ছে। আমি অভ্যস্ত হয়ে গেছি আর কি, এটাতে সমস্যা। বাট যদি কাউকে আমার নিজের পরিচয় দিতে হয় তাহলে আমি আব্দুল্লাহ বলি আর কি, অবভিয়াসলি। আজকের গল্প এখানেই শেষ করতে চাই। শেষ করার আগে আপনি আপনার পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। যেহেতু নন ফিকশন বই নিয়ে কাজ করি আমি চাই যে কোনো ইনফরমেশন যখন আপনার সামনে আসে আপনারা সেটাকে একটু ভেরিফাই করবেন। যদি মনে হয় যে না, আমার কাছে মনে হচ্ছে এটা ফেস ভ্যালুতে নেওয়া উচিত না। আর যে কোনো হিস্ট্রিক্যাল ঘটনা ২ পক্ষ থেকে পড়াটা আসলে খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা হোলিস্টিক পূর্ণাঙ্গ একটা ভিউ পাওয়া যায়। এটা করলে আপনি দেখবেন, খেয়াল করবেন যে আসলে আপনার যে কোনো হিস্ট্রিক্যাল ঘটনাই আপনি আরো সহজে বুঝতে পারছেন। এটা আমি মনে করি খুবই প্রয়োজনীয় যে কোনো নন ফিকশন হিস্ট্রিক্যাল বই পড়তে গিয়ে। এটা আমি আসলে আমার পাঠকদের কাছে বলবো। পাঠক এতক্ষণ শুনলেন লেখক আব্দুল্লাহ ইবনে মাহমুদের কথা। তাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কেমন হলো আজকের পর্ব আমাদেরকে জানাবেন। দেখা হবে লেখক হাসিনের পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।